যুদ্ধে যত মৃত্যুই হোক বা যত বাধাই আসুক না কেন, রাফা সহ অবরুদ্ধ গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস। শুক্রবার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওয়াইদ এক ভিডিও বার্তায় কথা বলেছেন। এরই মধ্যে পূর্ব রাফার একটি ঘরে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে 15 ইসরায়েলি সেনাকে আটক করে আল কাসাম ব্রিগেড। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। এভাবে ইসরায়েল সেনাদের টার্গেট করে সুনিপুণভাবে হামলা চালাচ্ছে হামাস। পরিসর ছোট হলেও থেমে নেই তারা, থামার লক্ষণও নেই। এমনকি যুদ্ধ যত দীর্ঘই হোক অথবা যে ধরনেরই হোক না কেন, ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। হামাস মুখপাত্র আবু ওয়াইদা বলেছেন, জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনীকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শুধু তাদের সেনাদের মৃত্যুই হবে। নতুন করে ট্যাঙ্ক, সেনাবাহিনীর গাড়ি ও বোলডোজার সহ 100টির বেশি ইসরায়েলি যানকে লক্ষ্যবস্তু করেছে হামাস। পাশাপাশি টানেল উড়িয়ে রকেট ও মর্টার নিক্ষেপ, স্নাইপিং এবং মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হতাহত করা হয়েছে। এরপরও থেমে নেই ইসরায়েলের অভিযান। গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় গোলা ও বোমা হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর। দক্ষিণ রাফা ও উত্তরাঞ্চল থেকে পালিয়েছে অন্তত 7.5 লাখ মানুষ। পশ্চিম তীরে জেনিনেও রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ফলে এসব এলাকায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতদের ভিড়। এই পরিস্থিতিতে নতুন করে হাসপাতালগুলোতে চরম জ্বালানি সংকটের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে চিকিৎসা সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবাও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছানো শুরু হয়েছে। মার্কিন নির্মিত ভাসমান বন্দর হয়ে শুক্রবার সেখানে যুক্তরাজ্যের পাঠানো একটি প্রাথমিক চিকিৎসার চালান পৌঁছেছে। অঞ্চলটিতে আরও ত্রাণ সরবরাহ প্রবেশের অনুমতি দিতে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। এ বিষয়ে হামাস বলছে, মার্কিন নির্মিত এই বন্দর দিয়ে আসা ত্রাণ গাজাবাসীর মানবিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। স্থলপথে সেখানে বৃহত্তর সাহায্য পাঠানোর দাবি জানিয়েছে তারা। মাহফুজুর রহমান, ৭১। ৮ মাস ধরে চলতে থাকা ইসরায়েলি হামলায় চরম দুর্দশায় আছেন গাজা উপত্যকার বাসিন্দারা। রাফা সীমান্তে হামলা জোরদার করায় খান ইউনিসে আশ্রয় নিয়েছেন তারা, কিন্তু সেখানে নেই খাবার, পানি বা ত্রাণ সহায়তা। এতে ভোগান্তির শেষ নেই গাজাবাসীর, জানাচ্ছেন সৃষ্টি ঘটক। সীমাহীন দুর্দশায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনী স্থল ও বিমান হামলা জোরদার করায় সেখান থেকে লাখ লাখ ফিলিস্তিনি পালিয়ে খান ইউনিসের কাছে আল মাওয়াসি এলাকায় অবস্থান নিতে বাধ্য হচ্ছে। কিন্তু আল মাওয়াসি এমন এক বালুময় বিরানভূমি যেখানে খাবার, পানি, ত্রাণ কিছুরই ব্যবস্থা নেই। খান ইউনিস নাকি নিরাপদ, মানলাম, কিন্তু এখানে বেঁচে থাকার কোনো ব্যবস্থাই নেই। আমরা জানি না কি করব। চারপাশে শুধু বালি আর বালি। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ ও 1 কিলোমিটার প্রশস্ত এই এলাকা অবরুদ্ধ গাজার মাত্র 4% জায়গা জুড়ে। আগে যেখানে এলাকাটিতে 9,000 মানুষ বসবাস করত, তখনই সেটি ছিল ঘনবসতিপূর্ণ এলাকা। আর এখন সেখানে 6 লাখ মানুষ অবস্থান করছে, যা একেবারেই কল্পনাতীত। এখানে খাবার, পানি, জ্বালানি কিছুই নেই, এমনকি ত্রাণ পর্যন্ত আসে না এখানে। তাই ইসরায়েল ইচ্ছা করে এখানেই আমাদের কোণঠাসা করছে। ওইদিকে যুদ্ধে মানুষ মরবে আর এদিকে ক্ষুধায়। রাইদ আবু তাইমা নামে 40 বছর বয়সী এই ফিলিস্তিনি জানান, বাস্তুচ্যুত হওয়ার পর থেকে তার দুর্দশার কথা। গত 6 মাস ধরে পরিবার নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে চলেছেন তিনি। আমরা খালি পায়ে এক কাপড়ে সবাই বাড়ি ছেড়েছি। শুরুতে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সেখানেও রোজ হামলা হচ্ছিল। পরে আমরা রাফাতে যাই, আর তারপর এখানে। রাইদ আবু তাইমা জানান, এত লাখ লাখ মানুষের জন্য এমনকি কোনো শৌচাগার পর্যন্ত নেই পুরো এলাকা জুড়ে। ফলে চরম অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছেন তারা। এরই মধ্যে রোগবালাই বাড়তে থাকায় দুর্ভোগ বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর। সৃষ্টি ঘটক, ৭১। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
উদ্ধারকৃতরা হলেন শানি লোক, অমিত বুস্কিলা এবং ইজহাক গেলেরেন্তার। এই তিনজনকে গত 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ গাজা নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। হামাসের হামলায় ফেস্টিভ্যালে 350 জন প্রাণ হারান। গত 7 মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট। তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ট বলেন, ইসরায়েলকে সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তেল আবিব কখনো পিছু হটবে না। সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানে নামে ইসরায়েল। হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। আফগানিস্তানের মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন স্প্যানিশ পর্যটক ও 1 জন আফগানিস্তানের নাগরিক। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বামিয়ান প্রদেশের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন, শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় আরও 4 বিদেশি ও 3 আফগান নাগরিক আহত হয়েছেন। তবে এই হামলার দায় কেউ এখনও স্বীকার করেনি। এদিকে আফগানিস্তানে হামলায় নিহত নিজেদের 3 নাগরিকের ব্যাপারে নিশ্চিত হয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া আহত বিদেশিদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক রয়েছেন। ভারতের লোকসভা নির্বাচনে 5ম দফার ভোট সোমবার। এ দফায় নিরাপত্তাজনিত কারণে 17 থেকে 20 মে 3 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর। এ সময়ের মধ্যে উভয় দেশের কোনো যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন চলাচল করতে পারবে না। তবে মেডিকেল ইমার্জেন্সি, ভারতীয় পাসপোর্টধারী ভোটার ও পচনশীল পণ্য পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। 5ম দফায় পশ্চিমবঙ্গের বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়ি ও আরামবাগ আসনে ভোট গ্রহণ হবে। আর বনগাঁ আসনের মধ্যেই পড়ে বাংলাদেশের সঙ্গে ভারতের অন্যতম যোগাযোগ চ্যানেল পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দর। আসনটি আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা হওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ভারতের হরিয়ানা রাজ্যে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লেগে 8 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 24 জন। শনিবার রাজ্যটির কুণ্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় এসব পুণ্যার্থী উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে ফিরে আসছিলেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত 60 জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। তাদের বহনকারী বাসটি হরিয়ানার নু এলাকার কাছে আসার পর সেটিতে আগুন লাগে। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, রাত প্রায় 1টার দিকে বাসের পেছন থেকে ধোঁয়ার গন্ধ পেয়েছেন তারা। আগুন লাগার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর 1 মাস পর প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলন করে জানান, উইনের পরিবারের সাথে দেখা করেছেন তিনি। এদিকে খবর প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই মেয়রের দাবি অস্বীকার করেছে উইনের পরিবার। আরও জানাচ্ছেন আফসানা শাওন। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি উইনের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তারা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ছেলেটির বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তখন তারা কথা বলতে চাননি। আমি একে অবশ্যই সম্মান করি। আমি বুঝি এমন একটি ঘটনা কতটা কষ্টের আর কতটা মর্মান্তিক। অভিযুক্ত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেছেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টা এত সহজ নয়। ঘটনার তদন্ত চলছে। এটা অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নেবেন। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ হবে। মেয়রের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই একে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে উইনের পরিবার। তাদের দাবি, মেয়র কখনোই তাদের সাথে কথা বলার চেষ্টা করেননি। তবে কথা বলতে এলেও
তারা মেয়রের সাথে কথা বলতেন না বলে জানিয়েছেন উইনের মা। বলেন, মেয়রের কাছ থেকে কোনো সহানুভূতি তারা চান না। তারা কেবল চান ছেলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি। সম্প্রতি রোজারিও পরিবারের পক্ষে তাদের আইনজীবী মেয়রকে আহ্বান জানিয়েছিলেন অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে যেন বরখাস্ত করা হয়। এছাড়াও রাজ্যের পুলিশের এমন বর্বরতার বিরুদ্ধে মেয়রের তেমন ক্ষোভ দেখা যায়নি বলেও সমালোচনা করেন তারা। উইনের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি মেয়র এরিক অ্যাডামস। তবে গত সপ্তাহে সিটি হলে আয়োজিত প্রতিবাদ সভায় তার সমালোচনার পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন তিনি। আফসানা শাওন, একাত্তর। মালয়েশিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা। শুক্রবার ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের উলু তিরাম শহরে এই ঘটনা ঘটেছে। কট্টরপন্থী জেমাহ ইসলামিয়া গ্রুপের এক সদস্য হামলা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। থানা কর্তব্যরত পুলিশ এক দম্পতির সঙ্গে 2 বছরের পুরনো একটি ঘটনা নিয়ে কথা বলছিলেন। তখন সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে চড়ে স্টেশনে এসে প্রথম অফিসারের মুখোমুখি হওয়া মাত্রই তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং দ্বিতীয় অফিসারকে পুলিশের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেন। শয়তানবাদ প্রচারের দায়ে 260 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে 3 ইউরোপীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার রাতে তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে এদের মধ্যে 146 জন পুরুষ এবং 115 জন নারী। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে 73টি গাড়িও। পুলিশ বলছে গ্রেফতার করা নারী পুরুষের পোশাক, মুখ ও চুলের শয়তানবাদের প্রতীক ছিল। এর আগে 2009 সালের মে মাসে দক্ষিণাঞ্চলের শহর সিরাজ থেকে শয়তান উপাসক হিসেবে চিহ্নিত 104 জনকে আটক করা হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়ঙ্কর বন্যার মৃতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 20 জন। মৌসুমী বৃষ্টি, নদীর তীর উপচে পড়া পানি, তার সাথে মাউন্ট মারাপির শীতল লাভা সব মিলে বিপর্যয় নেমে এসেছে পশ্চিম সুমাত্রার 4টি জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 521টি বাড়িঘর, মসজিদ, 19টি সেতু, প্রায় 32,000 হেক্টর জমি। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে কাদার ভেতর ও নদী থেকে 67টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন তারা। আমি কখনো বাংলাদেশের ছবি করার ডাক পাইনি। বাংলাদেশের নির্মাতাদের জন্য বলছি, আমার দরজা সব সময় খোলা। 71কে জানালেন বর্ষিয়ান ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেই সঙ্গে বঙ্গবন্ধু বায়োপিকের প্রশংসা করে বলেন, এটি দারুণ ছবি। কিন্তু দুর্ভাগ্য, ভারতে ছবিটি ব্যাপকভাবে দেখানো হয়নি। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো যোগ দিয়ে কথা বলছেন ফর্মুলা ছবিসহ আরও অনেক বিষয়ে। সেখানে তার সাক্ষাৎকার নিয়েছেন পার্থ সঞ্জয়। Bangladeshis who may be watching this, আমি তোমাকে ভালোবাসি। বাংলায় ভালোবাসার কথা বললেও অভিনেতা নাসিরুদ্দিন শাহর আক্ষেপ, তিনি কখনো বাংলাদেশে ছবি করার অফার পাননি। I haven't been offered any Bangladeshi movie. আমি কখনো বাংলাদেশে ছবি করার অফার পাইনি। হলে খুশি হতাম। আমি 2বার বাংলাদেশে গিয়েছি থিয়েটারে পারফর্ম করতে, কিন্তু সিনেমা করা হয়নি। আপনার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের জানিয়ে দিতে চাই, আমার দরজা সবার জন্য খোলা। I am open to all offers. কান উৎসবে প্রথমবার এসেছেন এই অভিনেতা। উপলক্ষ কান ক্লাসিকে তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি মন্থন দেখানো হয়েছে শুক্রবার। এটির নির্মাতা শ্যাম বেনেগাল। যদিও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। শ্যাম বেনেগাল প্রসঙ্গেই আলাপে এলো বঙ্গবন্ধু বায়োপিক প্রসঙ্গ। I've seen it. It's a wonderful film. বায়োপিক ছবিটি আমি দেখেছি, খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের ছবিটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। ছবিটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়। I enjoyed the film very much. It's very informative. 29 বছর পর কানে প্রতিযোগিতা বিভাগে ভারতীয় ছবি। তবে নাসিরুদ্দিন শাহ বিশ্বাস করেন আগামী 10 বছরে ভারতীয় সিনেমায় ব্যাপক পরিবর্তন আসবে। By the formula movies. ফর্মুলা ছবি দিয়ে আপনি ইন্ডাস্ট্রি ভরে ফেলতে পারেন না। আমি নিশ্চিত বাংলাদেশের দর্শক ভালোভাবে তা বুঝতে পারবে। They have a very negative influence. বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের জন্য এই অভিনেতা বলেন, আপনাদের জানা উচিত ভালো আর খারাপ ছবির পার্থক্য। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স।